নাহিদ আখতারের নেতৃত্বে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ঠাঁই হবে না ভারত পাকিস্তানপন্থী রাজনীতির। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। শরীয়তপুরে ডাকাতের ছোড়া এলো পাতারি গুলিতে 9 জন গুলিবিদ্ধ, 7 জনকে আটক করে এলাকাবাসীর গণপিটুনি, 2 ডাকাত নিহত। অপরাধের অভয়াশ্রম যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক, প্রতিনিয়ত ঘটছে ছিনতাই ডাকাতি, টহল তল্লাশিতে থামছে না অরাজকতা। পুলিশের গাড়ি টহল দেওয়া তার 1 মিনিট পার হওয়ার পর থেকেই কলাবাগান থেকে ডিলটা ছোড়া হয়েছে। টহলের কারণে সবাই যে অপরাধী যারা তারা অবশ্যই বের হবে না। 53 বছরেও ব্রাহ্মণবাড়িয়ায় ছেত্রা নদীতে নির্মিত হয়নি সেতু, বাঁশের সাঁকো চলাচলের একমাত্র ভরসা, দুর্ভোগে লক্ষাধিক মানুষ। বরিশালে অবৈধ ইটভাটা ছড়াছড়ি, 324টির মধ্যে 260টি অবৈধ, পরিবেশের মারাত্মক ক্ষতি, প্রশাসনের গাফিলতিকে দায়ী। স্বাস্থ্যটা ক্ষতি করে, ওদিকে গাছপালা ফসলও খাইতে পারি না, ফলমূল। রাস্তায় দিয়ে যাই না, খালি ধুল, গাড়ি গেলি ধুল, এই নাকের মধ্যে খালি ঢোকে আর চোখে। God bless. You don't know that. God bless. God bless. You will not have war. Don't tell us what we're going to feel. হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়, খনিজ চুক্তি না করে বেরিয়ে গেলেন ইউক্রেন প্রেসিডেন্ট। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি জয়তী সরওয়ার। ক্ষমতা নয়, জনতাই হবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি, এই স্লোগানে আত্মপ্রকাশ করল ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি। সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে জাঁকজমকভাবে দলের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। নেতারা বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে এবার একতার রাজনীতি চালু করা হবে। আর আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলার মাটিতে আর ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলে ঘোষণা দেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার দুপুর রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেন ভাসছে জনস্রোতে। মিছিল আর স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে সংসদ ভবন এলাকা ও তার চারপাশ। সারা দেশ থেকে আসা নানা বয়সের মানুষের এই গণজমায়েতের উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণা। আমন্ত্রণে সাড়া দিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাষ্ট্রদূত ও সুশীল সমাজ। বেলা 4টা নাগাদ মঞ্চে ওঠেন নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করবে জাতীয় নাগরিক পার্টি। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। এরপরে আসে সেই মাহেন্দ্র খন। জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম। ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। এরপরই সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা দেন আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের। জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো। আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ববান এক দফার ঘোষক ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে জনগণের কাতারে আসা নাহিদ ইসলাম। সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ববান উত্তরাঞ্চলের জন্য সার্জিস আলম আর দক্ষিণাঞ্চলের জন্য হাসনাত আব্দুল্লাহ। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল আদিব। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ববান তাসনিম জারা ও নাহিদ সরোয়ার নিবা। আর সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নামসহ আংশিক কমিটির সদস্যদের নামও ঘোষণা করেন। এরপরই ডাক আসে মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলামের। বলেন, বাংলাদেশে আর পাকিস্তান ভারতপন্থী রাজনীতি চলবে না। ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে,
যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। এই সময় জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, বাংলাদেশে আর বৈষম্যের রাজনীতি হতে দেওয়া হবে না। ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগদান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্বকে স্বাগত জানান তারা। বলেন, নতুন দল রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ প্রশ্নে এক থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার দুপুরের পর থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হতে থাকে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিকেল 5টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি সহ বিএনপির নেতারা। এ সময় নতুন দলকে শুভেচ্ছা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে গণতান্ত্রিক বিকাশের চর্চা অব্যাহত থাকবে। আগামীতে এই দেশের যে এবং রাষ্ট্র এবং সমাজের যে গণতান্ত্রিক বিকাশ চর্চা এবং অনুশীলন অব্যাহত থাকবে। জুলাইয়ের যে দুনিয়া কাঁপানো যে গণতান্ত্রিক যে বিপ্লব, যে গণতন্ত্রের জন্য 17 বছর লড়াই করেছি, কত গুম খুন এবং আত্মত্যাগের মধ্যে দিয়ে কত রক্ত ঝরা আমাদের সেই রাজপথ, সেটা অতিক্রম করে জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে এই ধরনের তরুণ ছাত্র নেতৃবৃন্দ যে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে। তো সুতরাং আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। যোগ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের দল কার্যকর ভূমিকা রাখবে। দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তা ভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে। অনুষ্ঠানে যোগ দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। বলেন, বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণে তরুণদের নেতৃত্ব আশার আলো দেখাবে। রাজনীতিতে তরুণরা ইতিবাচক ভূমিকা রাখবে। এই রাজনৈতিক দল বাংলাদেশের যে ঐতিহাসিক মুহূর্ত চলছে, একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ এবং গণতান্ত্রিক একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা, সেই যে ঐতিহাসিক কর্তব্য, এই কর্তব্য তারা ইতিবাচক ভূমিকা রাখবে। আমি বিশ্বাস রাখতে চাই এই নেতৃত্বের উপর, এই সংগঠনের উপর। তারা বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাবে। আমরা সেই নতুন বাংলাদেশ গড়াই, আমরা এর সাথে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনে রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় নতুন এই দল নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশা করেন রাজনৈতিক নেতারা। রঞ্জিত করতে হয় ছাত্র জনতা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার সরকারের পতনের পর দেশ সাক্ষী হলো নতুন এক রাজনৈতিক অধ্যায়ের। নতুন রাজনৈতিক দল এনসিপির অভিযোগে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হন ছাত্র জনতা। তাদের আশা, তরুণদের হাত ধরে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আবারও ভোটের অধিকার ফিরে পাবেন তারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। মানিক মিয়া এভিনিউ সাক্ষী হলো নতুন যুগের। শুক্রবার জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা এই চত্বরে জন্ম দিল নতুন রাজনৈতিক দলের। জাতীয় নাগরিক পার্টির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে এসেছেন লাখো ছাত্র জনতা। তাদের প্রত্যাশা, নতুন এই দল দেশে গড়ে তুলবে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি। যে দলই এসেছে তারা একটা বিদেশিদের কথাগুলো তারা রিপিট করেছে। আসলে আমরা নতুন দলের কাছে আমাদের চাওয়া পাওয়া সেটা হচ্ছে নতুন দল, তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুনদের কথা শুনবে, তরুণদের কথা শুনবে, বাংলাদেশের মানুষের আপামর জনতার কথা শুনবে। 50 বছরে দেখতেছি কোনো আইন শৃঙ্খলা, কোনো ন্যায়পরায়ণ কোনো কথা কোনো দল বলে না। এই দলের প্রতি আমাদের অনেক প্রত্যাশা বা আশা আছে, কারণ হচ্ছে নতুন দল এবং এই দলটি আসলে মূলত আমাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে, যে কারণে আসলে তারা আমাদের এই যে আমাদের পরিশ্রম বা আমাদের যে মনের আকাঙ্ক্ষা আশাটা তারা বুঝতে পারবো
যে কারণে আমরা আসলে এই নতুন দলকে স্বাগত জানাই এবং আমরা একে সমর্থন করি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে পরিবারতন্ত্রের বলয় থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে বলে মত সাধারণ মানুষের। তাদের আশা, তরুণদের নেতৃত্বে সঠিক দিশা পাবে দেশ। গণতন্ত্রের চেয়ে পরিবারতন্ত্রটা প্রাধান্য ছিল বেশি, তো সঠিক গণতন্ত্র আসলে তেমন কোনো দলই ধারণ করতে পারে নাই। স্বাধীনভাবে কথা বলতে পারে, তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, তাদের অধিকারগুলো নিশ্চিত হয়, এ বিষয়ে প্রত্যাশা থাকবে। ৭২-এর সংবিধান সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাতে জাতি, জনগণের, শ্রমিক শ্রেণী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রতিনিধিত্ব থাকে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হতে পেরে সন্তোষ জানান ছাত্র জনতা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছেন। গতরাতে ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় কীর্তিনাশা নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল ঘেটে ডাকাতির চেষ্টা করে ডাকাতরা, পরে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা তাদের গতিপথ রোধ করে বালখেট দিয়ে। এ সময় ডাকাতরা হাত বোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে আহত হয় 9 জন স্থানীয়। পরে ডাকাতরা স্পিড বোট ফেলে পালানোর সময় 7 জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থা তাদের সদর হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে ডাকাতদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ 9 জনের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। এমতো অবস্থায় তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ করে। এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে, এবং এই খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই এবং এখন পর্যন্ত আমরা 5 জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। একই সাথে একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দমূলে এটা পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করব। উত্তরবঙ্গে প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমের কড্ডার মোড় হাটিকুমরুল মহাসড়ক এখন যেন ছিনতাই, ডাকাতি, চোরা কারবারিদের অভয়াশ্রম। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতভর মহাসড়কটি দখলে থাকে তাদের। 25 ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশের ন্যায় এই মহাসড়কেও চলছে যৌথ বাহিনীর বিশেষ টহল ও অভিযান তল্লাশি। তারপরেও কোনোভাবেই থামছে না মহাসড়কে এই অরাজকতা। সহকর্মী শুভকুমার ঘোষের তথ্য ও চিত্র জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। দীর্ঘ 4 বছর পর সৌদি আরব থেকে বাড়ি ফিরছেন জুবায়ের হোসেন। গেল মঙ্গলবার রাতে যমুনা সেতু পশ্চিমের ঝাউল এলাকায় ডাকাতদের হামলার শিকার হয় তার গাড়িটি। ঢিল মেরে গাড়ির গ্লাস ভেঙে গাড়ি থামানোর চেষ্টা করার সময় চালকের বুদ্ধিমত্তায় এ যাত্রায় বেঁচে ফেরেন তারা। এটা গাড়ির উপর দিয়ে গেছে, যদি প্যাসেঞ্জার অথবা আমার যানের উপর দিয়ে যেত তাহলে যানবাহনের নিরাপত্তা কোথায় আছে? পুলিশের গাড়ি টহল দেওয়া তার 1 মিনিট পার হওয়ার পর থেকেই কলাবাগান থেকে এই ডিলটা ছোড়া হয়েছে। যৌথ বাহিনীর অভিযান চলাকালেই মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে নামিয়ে নেওয়া হয় ট্রাকের মালামাল। প্রত্যেকদিন রাত্রি মনে হয় অ্যাভেলেবল গাড়ি আসে, মাল বিক্রি করে এই গাড়ির থেকে নামাইতেছে, ঘরে ঢুকাইতেছে, ওখান থেকে আবার আরেক জায়গায় বিক্রি করতেছে। আমি হানিফ হোসেন বাবু, সিরাজগঞ্জ পৌর বিএনপির নেতা হানিফ হোসেন বাবু, 7 নং বিএনপির সেক্রেটারি। এটা তো অবৈধটা কি শুধু আমি করি? ওখানে আমার পয়েন্টের সামনে ওই পাশে 2টা পয়েন্ট আছে, আমার পয়েন্ট থেকে তাকায় দেখেন ব্রিজের ওই পার 2টা আছে। যাত্রীদের নিরাপদ রাখতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। পুরো মহাসড়ক জুড়ে জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। এমন অভিযানে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা যাত্রীদের। যেহেতু সেনাবাহিনীরা এই উদ্যোগটা নিছে, সবার যাত্রীদের সুবিধা এটা, সেহেতু আমরা নিরাপদ বোধ করব। এই টহলের কারণে সবাই যে অপরাধী যারা তারা অবশ্যই বের হবে না, এটা আমার বিশ্বাস। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রমজানে ও ঈদে মহাসড়ক নিরাপদ থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমরা আমাদের অধিভুক্ত যে এলাকা রয়েছে এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি। আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। যৌথ বাহিনীর অভিযানে দ্রুত এই মহাসড়ক সম্পূর্ণ নিরাপদ হবে এমনটাই প্রত্যাশা যাত্রী ও সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
বাজারে তেলসহ রমজানের যেসব পণ্য নিয়ে সমস্যা আছে আগামী 7 দিনের মধ্যে তা সমাধান হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার দুপুরে সাভারের চামড়া শিল্প নগরীর বিভিন্ন স্থাপনা ও সিইটিপি পরিদর্শন শেষে একথা জানান তিনি। জানান বাজারে তেল কেন্দ্রিক সমস্যা সহ রমজানের যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলোর সংকট আগামী 7 দিনের মধ্যে সমাধান হবে। বাজারে পণ্যের যথেষ্ট সরবরাহ আছে বলেও জানান তিনি। পরে উপদেষ্টা চামড়া শিল্প নগরীর বিসিকের কর্মকর্তা এবং মালিক পক্ষের সাথে মত বিনিময় করেন। রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে আশা করি। ইলিশ রক্ষায় পদ্মা মেঘনার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে শুক্রবার মধ্যরাত থেকে। নিষেধাজ্ঞা থাকবে 30 এপ্রিল পর্যন্ত। চাঁদপুরের পদ্মা মেঘনা সহ শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলার 5টি অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে। ঘাটে রয়েছেন সব জেলেরা, তবে সামনে রমজান হওয়ায় দুশ্চিন্তায় জেলেরা। খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তার দাবি তাদের। এছাড়া নিষেধাজ্ঞার সময় আইন অমান্য করে মাছ শিকার করলে জেল জরিমানার পাশাপাশি বাতিল হতে পারে জেলে নিবন্ধনও। এদিকে নদীতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চাঁদপুর অঞ্চল থেকে 12টি থানা ও ফাঁড়ি থেকে 200 শতাধিক ফোর্স মোতায়েন আছে, আর 26টি নৌটহল দল পালাক্রমে ডিউটি করবে। যারা আজকে থেকে আগামী 60 দিন পর্যন্ত নদীতে মাছ আহরণ এবং মাছ ক্রয় বিক্রয় করবে তাদেরকে আইনে সোপর্দ করা হবে। আরো জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, নিষেধাজ্ঞার এই সময়টা কিভাবে কাটাবেন জেলেরা? সরকারি কোনো সহায়তা এখনো তারা পেয়েছেন কিনা জানাবেন। চৈতি, যেহেতু জেলেরা মাছ ধরার উপরে নির্ভরশীল এবং এটার উপরই তাদের জীবন জীবিকা, তো সেই হিসাবে ইলিশের অভয়াশ্রমে এই যে মাছ ধরা বন্ধ করা হয়েছে গতকালকে 12টা 1 মিনিট থেকে, তো এরপর থেকে জেলেরা কিন্তু মাছ না ধরে কিন্তু তারা তীরে ভিড়েছেন এবং তাদের কেউ কেউ জাল বুনে সময় কাটাচ্ছেন। এবং যেহেতু তারা কর্মজীবী, এই কর্মজীবী জেলেরা যেহেতু বেকার হয়ে গিয়েছেন, তাদের কিন্তু এখন পরিবার পরিজন নিয়ে অনেকটা অনিশ্চয়তায় পড়েছেন এবং তারা দাবি তুলেছেন যে সরকারের পক্ষ থেকে তাদেরকে যে জেলে পুনর্বাসনের চাল দেয়া হয় 40 কেজি করে 2 মাস 80 কেজি, সেই চালটি যাতে দ্রুত বিতরণ করা হয় সেই দাবি কিন্তু তারা তুলেছেন। কিন্তু আজকে প্রথম দিন, এখন পর্যন্ত কিন্তু জেলেদের সেই বরাদ্দকৃত চাল জেলেদের কাছে এখনো পৌঁছায় নেই। তবে আমরা মৎস্য বিভাগে কথা বলেছি, মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু তারা জেলেদের যে পুনর্বাসনের চাল সেটি কিন্তু বিতরণ করবেন। এবং জেলেদের আরেকটি যে দাবি দীর্ঘদিনের, যেহেতু তারা মাছ ধরার উপর নির্ভরশীল, তাদের রোজগার বন্ধ হয়ে গিয়েছে, তো সেজন্য তারা দাবি তুলেছে যেহেতু তারা এনজিও ঋণ নিয়ে তারা এই যে মাছ ধরার যে সরঞ্জামগুলো আছে সেগুলো ক্রয় করে থাকেন, তো যেহেতু জীবিকা বন্ধ সেই হিসাবে তারা কিস্তিও কিন্তু পরিশোধ করতে পারছেন না। তারা দাবি তুলেছেন এই কিস্তি যদি বন্ধ রাখা হয় এই 2 মাস, সেক্ষেত্রে তারা কিছুটা হলেও সংকট দূর করতে পারবেন। তবে এই দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের সাথেও আমরা কথা বলেছি। জেলা প্রশাসক আজাদ জাহান জানিয়েছেন যে তারা আসলে এই বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন এবং খুব শীঘ্রই তারা কিস্তি বন্ধ রাখার ব্যাপারে ব্যবস্থা নেবেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখছি, সারা দেশের যে 5টি অভয়াশ্রম রয়েছে এর মধ্যে কিন্তু 393 কিলোমিটার কিন্তু এই অভয়াশ্রমের আওতায়, যার মধ্যে 2টি অভয়াশ্রমে কিন্তু রয়েছে ভোলার মেঘনা এবং তেতুলিয়া নদীতে, এবং এটি হচ্ছে 190 কিলোমিটার এরিয়া জুড়ে। তো এখানে জেলে রয়েছে আপনার প্রায় 2 লাখের অধিক, যার মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 1,70,000। তবে সেখানে কিন্তু বরাদ্দ এসেছে মাত্র 89,000 জেলের নামে কিন্তু বরাদ্দের চাল এসেছে, অর্থাৎ নিবন্ধিত হয়েও কিন্তু অনেক জেলে এই চালটি কিন্তু পাবেন না। তো চৈতি, এ ছিল আমার কাছে যে মেঘনা তেতুলিয়া নদীতে ইলিশ ধরা বন্ধ, অভয়াশ্রম রক্ষায়, তা নিয়ে সর্বশেষ তথ্য। চৈতি। ছোটন, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা।
এদিকে নওগাঁয় রমজান ঘিরে খেজুরের দাম বেড়েছে কেজি প্রতি 30 থেকে 40 টাকা। এছাড়া বেগুন ও শসা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, বাজারে বেগুন ও শসার দাম এখন কেমন দেখছেন? এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন? চৈতি রমজান উপলক্ষে নওগাঁয় নিত্য পণ্যের বাজারে বেশ কিছুটা প্রভাব পড়েছে বলাই চলে। দু একটি সবজিতে দাম অপরিবর্তিত থাকলেও বেশ কিছু সবজির দাম 5 থেকে 10 টাকা, কোনোটির আবার দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে। আমি দাঁড়িয়ে আছি নওগাঁর সদর উপজেলার খুচরা বাজারে। এখানে আমি যদি আজকের আপনাকে বাজার দরের কথা বলি, আলু বেড়েছে প্রতি কেজিতে 5 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। গাজরের দাম 10 টাকা কমে আজকে বিক্রি হচ্ছে 20 টাকা। কাঁচা মরিচের দাম বেড়েছে 10 টাকা কেজিতে, আর বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। সিম বিক্রি হচ্ছে 20 টাকা। বেগুনের দাম ডাবল হয়েছে, 20 টাকা কেজি বিক্রি হতো সেই বেগুন সপ্তাহের ব্যবধানে আজকে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। টমেটোর দাম অবশ্যই একটু কমেছে, 10 টাকা কমে 20 টাকা বিক্রি হচ্ছে। শসা বেড়েছে 15 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 50 টাকায়। করলা সেই আগের অবস্থায় রয়েছে 100 টাকা কেজিতে। তবে ব্যাপক বেড়েছে খেজুরের দাম, প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা বেড়ে বিভিন্ন মানের খেজুর বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। তবে প্রত্যেকটি খেজুর কিছু কিছু খেজুর আবার 50 টাকাতেও বিক্রি হয়েছে, বেড়েছে। এছাড়া মুরগির দাম সোনালী এবং লেয়ার যদি আগের দামে বিক্রি হলেও দেশি মুরগির দাম বেড়েছে 120 থেকে 150 টাকা। এছাড়া রোজার জন্য নিত্য প্রয়োজনীয় যে জিনিস ছোলা বুট, সেটার দাম মোটামুটি 10 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 110 টাকা। মুড়ি বেড়েছে প্রায় 5 থেকে 7 টাকা, বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। সয়াবিন তেল বোতলের যেটা লিটারের সেটা একেবারে পাওয়া যাচ্ছে না, তবে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 195 টাকা প্রতি লিটার। সরিষা বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। মোটামুটি সব কিছু মিলে বলা চলে যে সবজিতে দাম ব্যাপক বেড়েছে। এছাড়া যদি মাছের কথা বলি, নওগাঁয় সব রকমের মাছের দাম বৃদ্ধি পেয়েছে 20 থেকে মান ভেদে 30 টাকা প্রতি কেজিতে। এছাড়া গরুর গোস্ত বিক্রি হচ্ছে নওগাঁয় আজকে হচ্ছে 720 থেকে 750 টাকা কেজি দরে। এছাড়া খাসির গোস্ত বিক্রি হচ্ছে নওগাঁয় 1100 টাকা কেজি দরে। মোটামুটি সবকিছু মিলে চৈতি যদি বলা চলে যে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্য মোটামুটি স্থিতিশীল থাকলেও শাকসবজির দামের বেশ কিছু বৃদ্ধি পেয়েছে। তো চৈতি এই ছিল নওগাঁ থেকে রমজানের বাজারের সর্বশেষ তথ্য। কামাল, ধন্যবাদ আপনাকে। নওগাঁ থেকে রমজানের বাজার দরের বিষয় জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামাল হোসেন। ধামরাইয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত 12:15টার দিকে ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে হঠাৎ ব্রেকআউট আওয়াজে 2তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশেপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ দম্পতি বেরিয়ে আসেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। কেবল প্রতিশ্রুতিতে কেটেছে 53 বছর। সরকার আসে, সরকারে যায়, কথা রাখেনি কেউ। একটি সেতুর আক্ষেপ কিছুতেই মিটছে না ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ছেত্রা নদীর দুই পারের 20 গ্রামের মানুষের। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করলেও বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগের শেষ নেই। এতে ব্যাহত হচ্ছে 2 ইউনিয়নের লক্ষাধিক মানুষের শিক্ষা, কৃষি সহ আর্থসামাজিক উন্নয়ন। মেহেদিনুর পরশের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। স্বাধীনতা লাভের 53 বছরেও হয়নি পাকা সেতু। তাই সরাইল উপজেলার ছেত্রা নদীর দুপারের 20টি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। প্রায় 700 ফুট লম্বা ও 5 ফুট প্রশস্তের ওরুয়াইল পাকশিমুল ইউনিয়নের সংযোগ সাঁকোটি দিয়ে প্রতিদিন 15 থেকে 20 হাজার মানুষের চলাচল। গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে করা বাঁশের এ নড়বড়ে সাঁকোতে মোটরসাইকেল ও বাইসাইকেল ছাড়া আর কোনো যানবাহন চলতে পারে না। বর্ষা মৌসুমে চলাচল করতে হয় নৌকায়। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীরও ভোগান্তির শেষ নেই।
স্থানীয়দের আক্ষেপ, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও তার প্রতিফলন ঘটেনি। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। এতে শিক্ষা, কৃষিসহ আর্থসামাজিক উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে এ অঞ্চলের মানুষ। আমরা কয়েকবার মন্ত্রণালয় পর্যন্ত গেছি, টাকা পয়সা দিচ্ছি, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো ফল পাইছি না। এক জায়গায় বিবাহ করতে যেমন বাসের সাগর দিয়ে হেঁটে যাচ্ছি, বাসের ব্রিজে যাওয়ার ফলে বাচ্চা কাচ্চা লয়ে মনে কষ্ট হয়, অনেক সময় বাস স্লিপ পড়ে যায়, তো আমাদের অনেক আসা যাওয়া অসুবিধা হয়। রাস্তাটাও আমরা এই দিকে খোলা জায়গা আছে, বাজার করতে পারো এবং বিদ্যুৎ কিছু করতে পারো। যদিও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, জনভোগান্তি বিবেচনায় ছেত্রা নদীর ওপর সেতু নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। 400 মিটার দৈর্ঘ্যের একটা সেতুর প্রস্তাবনা করেছি। প্রকল্পটা যদি পাস হয়, অবশ্যই আর্থসামাজিক পরিবর্তন হবে। এই এলাকাতে যে উৎপন্ন কৃষিজ পণ্য, সেগুলো আমাদের খুব সহজে সরাইল হয়ে আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেতে পারে। জনদুর্ভোগ লাঘব এবং হাওর বেষ্টিত এলাকার জীবনমান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ইটভাটা। বিভাগের 6 জেলায় 324টি ইটভাটার মধ্যে 207টি অবৈধ। নিয়ম নীতি না মেনে চলছে এসব ভাটা। পরিবেশবিদদের অভিযোগ, আইনের ফাঁকফোকর ও প্রশাসনের গাফিলতির কারণে বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা। শাহিন সুমনের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। বরিশালের বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি গ্রামের ষাটোর্ধ শাহজাহান পেদা তার ছোট্ট টিনের ঘরের পাশে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। ইট পোড়ার ধোঁয়ায় শখ করে লাগানো গাছে ফল হয় না, তার শরীরে বাসা বেঁধেছে শ্বাসকষ্ট। ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় কিছু করার নেই জানিয়ে হতাশায় দিন কাটছে তার। ইটভাটার আমি তো মনে করি যে আছে স্বাস্থ্যেরও ক্ষতি করে, ওদিকে গাছপালার ফসলও খাইতে পারি না, ফলমূল। শুধু শাহজাহান পেদায় নয়, এমন পরিস্থিতির শিকার বরিশালের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার আশেপাশের বাসিন্দারা। রাস্তায় দিয়ে যাই না, খালি ধুল, গাড়ি গেলেই ধুল, এই নাকের মধ্যে খালি ঢোকে আর চোখে। শ্বাসকষ্ট তো প্রায়ই আছে, সবারই আছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, বরিশাল বিভাগের 6 জেলায় গড়ে ওঠা 324টি ইটভাটার মধ্যে 207টি অবৈধ। সবচেয়ে বেশি ইটভাটা বরিশাল জেলায়, 128টি ইটভাটার মধ্যে অবৈধ 114টি। ইটভাটাগুলো ঘুরে দেখা যায় নিয়মনীতি ও পরিবেশের তোয়াক্কা না করেই গাছ পুড়িয়ে চলছে ইট তৈরির কাজ। বিষয়টি নিয়ে জড়িত কেউ কেউ কথা বলতে রাজি হয়নি, আবার কয়েকজন অকপটে স্বীকার করে চেষ্টা করেন ম্যানেজ করার। রাখেন কথা বলতে, আপনার সাথে কথা বলার জন্য আসছে বাইরে, রাখেন এগুলো রাখেন। এটা ধুলোময়লা তো অনুমোদনটাই অবৈধ। ব্রিকফিল আগে হয়েছে, তারপরে কিছু আবাসিক এলাকা হয়েছে এখানে। পরিবেশবিদদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণে বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা। দ্রুত অবৈধ ভাটা বন্ধের দাবি তাদের। আমাদের দেশে আইনটা তৈরি হয়, কিন্তু আইনটা আসলে ঠিক সমাজে এক্সিকিউশন করা হয় না। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এখানে আসলে জড়িত এই আপনার প্রচলিত ইটভাটা থাকা। গত 3 মাসে বরিশাল বিভাগের 6 জেলার 46টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। কেউ যেন কোনো দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িত না হতে পারে, সেজন্য আমার বিভাগ থেকে প্রতিটি জেলায় কঠোর নির্দেশনা দেওয়া আছে ইটভাটার যে কোনো অনিয়ম বন্ধ করার জন্য। পরিবেশ সুরক্ষায় দ্রুত অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান বরিশালবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।